জনাব আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইবো এই পর্যায়ে যে কত টাকা খরচ করেছেন। দেখেন, আমি হচ্ছে 3 বার লিফলেট ছাপিয়েছি। 3 বার লিফলেট ছাপানোর ক্ষেত্রে আমার হচ্ছে ব্যয় হচ্ছে কত টাকা, 3,24,000 টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত আমার। সে যে আপনি দেখেছেন এরকম হ্যান্ডবিল কিংবা সরি যে পিস্টন দ্বারা বাকি যেগুলো হচ্ছে সেগুলো আমার ছাপাই নাই, কিন্তু আসলে ছাপার কোনো এখন কোনো আচরণ নিতে নাই, সেগুলো আমার শুধু খরচ হয় না, শুধুমাত্র হ্যান্ডবিল লিফলেট দেওয়া 24,000 টাকা খরচ হয়েছে আমার। 24,000 এমনি? আচ্ছা ঠিক আছে, আমি কোনো সাপ্লিমেন্টারি প্রশ্ন করছি না। 24,000 টাকা খরচ করেছেন জনাব আব্দুল কাদের। আমি উমামা ফাতেমা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কত টাকা খরচ করেছেন এই ইলেকশনের জন্য? আমরা যেহেতু এখানে একটা স্বতন্ত্র প্যানেল আমরা তৈরি করেছি, প্যানেলের আমরা ওই ধরনের আলাদা করে খুব বড় বাজেট করি নাই। প্যানেলের সব মেম্বারদেরই আমাদের কথা বলা ছিল যে সবাই যার যার কষ্টে নিজের মতো করে বিয়ার করবে, শুধু আমরা প্যানেলের পক্ষ থেকে কিছু জায়গায় ফ্যাসিলিটি করবো। যেমন মানে আমাদের কিছু পরিচিত ভিডিও মেকার আছে যারা হয়তো আমরা বললে ওনারা ভিডিও বানিয়ে নিতে পারেন। এর বাইরে হচ্ছে প্যানেলের পোস্টার ডিজাইন করা আর কিছু কি বলা যায় যেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল কস্ট, কিন্তু আমরা মোস্টলি প্যানেল মেম্বার যারা আছে তারা যাতে নিজের পক্ষ থেকে কস্টটা বের করে সেটাই ফ্যাসিলিটেট করেছি, কিন্তু মোস্টলি খুব বেশি না। মানে আচ্ছা আমার অ্যামাউন্টটা জানতে হবে কারণ জানি না এটা কত হতে পারে, মানে লাইক 5,000, 10,000, 15,000? না, আমি আসলে যেটা বললাম আমি মিথ্যা কথা বলবো না। আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্সিটি সিনিয়ররা আছে আমাদের ডিপার্টমেন্টের অ্যালুমনাই, এই বাবদ হচ্ছে আমাদের প্যানেলের কস্ট বাবদ আমি প্রায় 5 থেকে 10 লাখ টাকার মতো আমরা নিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এরকম অ্যালুমনাই বা আমাদের যেহেতু আমি দীর্ঘদিন ক্যাম্পাসে আসলে অ্যাক্টিভিজম চলে গেছি, আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে আমাকে ডোনেট করেছে অনেকে। সো সেগুলো আমি চেষ্টা করেছি প্যানেলের ছোটখাটো একটা টিম ওকে যারা আমার পরিচিত তারা দেখা গেছে যে হয়তো কিছু ভিডিও বানিয়ে দিচ্ছে, ওই ধরনের কষ্ট আর কি। ওকে, আর মানে আপনারা 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত ডোনেশন পেয়েছিলেন, এর মধ্যে থেকে আপনারা টাকা খরচ করেছেন, কিন্তু টোটাল এরকম আপনি এই মুহূর্তে বলতে পারছেন না যে আপনি কত টাকা খরচ করেছেন। ঠিক আছে, ফাইন। শামীম হোসেন, আমার আসলে বলা যায় যে খরচ হয়েছে প্রায় 30,000 টাকার মতো, এবং ইন্টারেস্টিংলি আমি যে জায়গায় গিয়েছি প্রায় প্রত্যেক জায়গায় আমাদের স্টুডেন্ট আছে, আমরা যারা এই টেক প্ল্যাটফর্মে আছি। এবারও আমার কোর্স সেল হয়েছে প্রায় 1,000 জন ভর্তি হয়েছে, তার মানে প্রায় 10 লাখ টাকার বেশি ইনকাম করেছি। কিন্তু বেশিরভাগ জায়গায় আমার লিফলেটই পৌঁছায় নাই। অনেকে আজকে অবজেকশন দিয়েছে যে ছেলেটার বেশি ইগো হইতে পারে, কারণ আসলে আমি প্রথমে অ্যাক্টিভিজম থেকে শুরু করেছিলাম, আই ওয়াজন্ট সিরিয়াস অ্যাবাউট ইট। সো অনেকক্ষণ আমি রিচই করতে পারি নাই। লিফলেট যতদূর পেরেছি, এইটাই লিফলেট মানে ছাপানো হয়েছে, সেটাতে দেখলাম বানান ভুলও আছে, সেটাও সংশোধন করতে পারি নাই। সো ওই লিফলেট দেওয়ার জন্য যতটুকু খরচ হয়েছে, আর যারা কাজ করছে প্রায় সবাই আমার স্টুডেন্ট আর কি, আর যারা এখন আমার কাছে পড়ে আর কি আছে। আসলে এই ইলেকশন বাবদ আপনার ব্যয় তাহলে 30,000 টাকা সোফার, রাইট? আচ্ছা, এইবারের প্রশ্ন আমি শামীম হোসেনকে দিয়ে জানতে চাচ্ছি যে 5 বছর পরে নিজেকে কোথায় দেখেন জনাব শামীম হোসেন? আগামী 5 বছর পরে নাকি বর্তমান ইউনিভার্সিটি 5 বছর পরে? এখন থেকে 5 বছর পরে। বছর পরে নাকি আজকের থেকে 5 বছর পরে? আজকের থেকে 5 বছর। আমার ইচ্ছা হচ্ছে যে আমি টিচার হতে চাই এবং বিদেশে পিএইচডি করে পলিটিক্যাল ফিলোসফিতে, যেটা আমার অনেক ইন্টারেস্ট এবং যেটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। আপনি দেখবেন আমার আমাদের লেকচার ফেসবুকে ছড়ায় যায়। সো আমি ওটাতে পিএইচডি করি, ভবিষ্যতে শিক্ষকতা করতে চাই। যদি বাংলাদেশে কোথাও হয় সেটা ভালো, আর না হলে হয়তো বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এটাই আমার ফিউচার প্ল্যান। শিক্ষকতা করতে চান, 5 বছর পরে নিজেকে শিক্ষক দেখতে চান, প্রয়োজনে মানে সম্ভব হলে পিএইচডি করতে চান জনাব শামীম হোসেন। আবিদুল ইসলাম খান, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? ভাই, আমি আমার লাইভ জীবনে বিশ্ববিদ্যালয়ের পর থেকে আমার তেমন কোনো নির্দিষ্ট গোল ছিল না, এবং গত বছরে চিন্তা করিনি যে আজকের এই দিনে আমি একটা সংগঠনের পক্ষ থেকে যে ডাকসু নির্বাচনের ভিপি হিসেবে প্রতিযোগিতা করব। তো এবং আমার সামনের সময়টা আসলে কোন পর্যায়ে যেতে চাই সেটা জানি না, তবে আমি প্রকৃতিকে ধারণ করে চলতে চাই, নেচারকে ধারণ করে চলতে চাই। দেখি উনি প্রকৃতিকে ধারণ করতে চান। জনাব আব্দুল কাদের, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? জি ভাই, দেখেন, প্রথম কথা হচ্ছে ইন্টারে ভর্তি হওয়ার পর থেকে মনে হচ্ছে যে এদেশের মানুষের যে রাজনীতির সচেতনতা যে বিষয়টা আছে, তরুণদেরকে যে রাজনীতির বাইরে রাখা হচ্ছে, আলটিমেটলি একটা গোষ্ঠী রাজনীতি নোংরা করতে, সেই জায়গা থেকে রাজনীতির সচেতন হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ হতেছিল। আমি সেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম, যার কারণে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট শুধুমাত্র ওই বছর ফর্মটা করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেই হচ্ছেন যে আমার মনে হচ্ছে আমি একে দিকে একটু ফোকাস দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি শুরু থেকে কিন্তু রাজনীতি সচেতন, পলিটিক্যাল প্রোগ্রাম আসা যাওয়া, শিক্ষার্থী বান্ধব যে কোনো প্রটেস্ট করা, সেটাই শুরু করেছিলাম। যার বিপরীতে দেখা যাচ্ছে কি যে আমাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। একটু শেষ করে রচনা বলে যেতে হয়েছিল। আমি আবারও বলতেছি, হ্যাঁ,
এখন দেখেন আমি 5 বছর পরে বলতে চাচ্ছি, দেখেন আমার মনে হয়েছে এখনো ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছি, 5 বছর পর আমি জনগণের প্রতিনিধিত্ব করবো, কারণ আমার মনে হচ্ছে যে কি আমি একা ভালো থাকতে পারবো না, কিন্তু এই জায়গা থেকে আমার সে মনোভাব। থ্যাংক ইউ সো মাচ। 5 বছর পরে জনপ্রতিনিধিত্ব করতে চান, জনগণের হয়ে কথা বলতে চান জনাব আব্দুল কাদের, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু উমামা ফাতেমাকে জানতে চাইবো যে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান উমামা ফাতেমা? আচ্ছা, 5 বছর পরে মানে কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমাকে যদি জিজ্ঞেস করেন 2 বছর আগে কি করতাম, তখন আমি পড়াশোনা প্লাস রাজনীতি দুইটা একসাথে করতাম, ছাত্র রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো 5 বছরের পরের কথা যদি জিজ্ঞেস করা হয়, আমি দুইটা জায়গায় কল্পনা করি। একটা হচ্ছে আমার যে মাস্টার্স আর পিএইচডি, আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি, পরবর্তীতে পাবলিক হেলথে আমার মাস্টার্স করার কথা ছিল, কিন্তু জুলাইয়ের আন্দোলনের কারণে আমি এটা পার্সু করিনি। তো আমার একটা ইচ্ছা আছে যে আমি পাবলিক হেলথে আমার যে মাস্টার্সটা সেটা কন্টিনিউ করবো, ওখানেই আমি একটা পাবলিক হেলথ সিস্টেম নিয়ে আমার একটা পিএইচডি করার ইচ্ছা আছে। পাশাপাশি হচ্ছে আমার যেহেতু এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স নামে আমরা একটা সংগঠন ওপেন করেছিলাম জুলাইয়ের সময়, আহত এবং নিহতদের নিয়ে কাজ করি আমরা, সো সেটাকে আরো বেশি ব্রডার রেঞ্জে নিয়ে যাওয়া। প্লাস হচ্ছে মানে যেহেতু আমি রাজনৈতিক কি বলা যায় দীর্ঘদিন আসলে ক্যাম্পাসের অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম, তো সামনের দিনেও কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলে যাবো, এই একটা মাল্টিটাস্কিং এর জায়গাতেই থাকবো, একক কিছুর মধ্যে থাকবো না। তবে অবশ্যই মাস্টার্স পিএইচডিটা শেষ করার জন্য পরিবার থেকে বিশেষ করে প্রচুর প্রেশার আছে। পারিবারিক প্রেসারে মাস্টার্স পিএইচডি এগুলি করতে চান উমামা ফাতেমা। আমি শামীম হোসেনের কাছ থেকে তো জানতে চেয়েছিলাম যে শুরু করছেন শামীম হোসেনকে দিয়ে, এবার আমি শুরু করতে চাই এবার কাকে, আব্দুল ইসলাম খান আপনাকে দিয়ে খুব দ্রুত, অবশ্যই এটা খুব সহজ উত্তর, বিসিএস পরীক্ষা দিবেন কিনা? জি না ভাইয়া, এর আগেও কখনো দেয়নি, সামনে দেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ হচ্ছে যে শুধু বিসিএস আব্দুল ইসলাম খান আপনাকে ধন্যবাদ। কেন না সেটা আমরা শুনবো। আব্দুল কাদের বিসিএস পরীক্ষা দেবেন কিনা? আপাতত ইচ্ছে নেই, কখনো ছিল না আগে। আচ্ছা, ইন্টারেস্টিং। উমামা ফাতেমা না, আমি ডিসিপ্লিন থেকে পড়াশোনা করেছি, মানে সেখান থেকে আসলে বিসিএস দেওয়ার প্রশ্নই ওঠে না, সো কখনো প্ল্যান ছিল না। আগে যেটা আইএলটিএস পড়ছিলাম, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা ছিল, ওই জিনিসটাই আসলে কন্টিনিউ করেছিলাম আর কি। তো বিসিএস এর প্রশ্ন ওঠে। থ্যাংক ইউ। আমাদের 3জন ভিপি প্রার্থীর 3জনই আসলে বিসিএস পরীক্ষা দিতে চান না। জনাব শামীম হোসেন বিসিএস পরীক্ষা দিতে চান কিনা? ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সামনে একটা বিশেষ নিবন্ধন বিশেষ পরীক্ষা আছে যেটা শিক্ষকদের জন্য। আমি ইংরেজিতে নিবন্ধন করেছি, মানে অলরেডি অ্যাপ্লাই করেছি, 49তম অ্যাটেন্ড করবো, দেখবো বিষয়টা কেমন। আমি অলরেডি বলেছি যে আমার শিক্ষকতা করার ইচ্ছা আছে, সো আই নিড এক্সপেরিয়েন্স, সো যার কারণে আমি অ্যাপ্লাই করে রেখেছি। সামনে পরীক্ষা, এটার প্রিপারেশন নিচ্ছি আসলে, যেহেতু আমি ইংরেজি পড়াই, সো আমার কাছে ব্যাপারটা ইজি হবে। বাংলাগুলো পড়া শুরু করেছি। ওকে, বলা যায় একই প্রশ্ন এবার উমামাকে দিয়ে আবার শুরু। উমামা, ফল মেনে নেবেন কিনা? যাই হোক ফল, এই নির্বাচনের ফলের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বারবার বলছি, আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলেছি তখনও আমি তো এখনো সেই কথাটাই বলছি যে আপনারা মানে whoever you want to vote doesn't matter, যে আপনি আসেন ভোট দেন, আবাসিক অনাবাসিক নারী পুরুষ সকল শিক্ষার্থীরা আপনারা আসেন, ফেস্টিভ্যালের মতো করে আপনারা ভোট দেন। এবং আমি যেটা চাই যে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পুরো ভোটটা চলুক, এবং শেষে যাই আসুক এই প্রক্রিয়াটা যদি মেনে নেওয়া মানে ঠিক মতো চলে, তাহলে আমি ভোটের ব্যাপারে আমার আসলে কোনো আপত্তি থাকবে না, এবং আমি আসলে এখনো পর্যন্ত খুবই পজিটিভ পুরো প্রসেস নিয়ে। উমামা ধন্যবাদ। জনাব আব্দুল কাদের, ফল মেনে নেবেন কিনা? যাই হোক ফল, পাস করেন ফেল করেন। ফল অবশ্যই মেনে নেব, ফল অবশ্যই মেনে নেব। তবে সেটা হচ্ছে দেখেন, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, নিরপেক্ষ হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে কমিটমেন্ট গুলো দিয়েছেন বিগত দিনে, আসলে যেন সম্পূর্ণ পালন করে, সেরকম যদি তারা অবশ্যই আমরা ফল মেনে নেব। এই জায়গায় দেখেন, আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি কিন্তু এই ডাক্সের জন্য, এত বছর পর ডাক্স হচ্ছে, শিক্ষার্থীদের অধিকার আদায় প্ল্যাটফর্মটা নিশ্চিত হচ্ছে, এটা আমাদের সবচেয়ে সুখের খবর, সবচেয়ে আনন্দের খবর এটা আমাদের। ওকে, থ্যাংক ইউ। জনাব আব্দুল ইসলাম খান, ফল মেনে নেবেন কিনা? ভাই খালিদ ভাই, ইতিমধ্যে হয়তো আপনি আমার অনেক হয়তো শুনে থাকবেন যে আমি বলেছি দীর্ঘ রাজনৈতিক অপরচুনিটি এগেইনস্ট আমরা একসাথে লড়েছি। 5 আগস্টের পরে নতুন করে জয়ের হচ্ছে যে জিতে যাওয়ার কোনো মানসিকতা হচ্ছে যে খুব জিতে গেলে খুব আহামরি কোনো ফিলিংস তৈরি হবে, ব্যাপারটা তাই নয়। সুতরাং আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে উপহার দিতে চাই। কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, আর কেউ জিতে গিয়ে কারোর উপর জুলুম করবে না। সুতরাং আমরা ওই রাজনৈতিক সংস্কৃতিটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপহার দিতে চাই, এবং সকলে মিলে আমরা একসাথে কাজ করব, কারণ আমরা এই গণঅভ্যুত্থানে আমরা একসাথে কাজ করেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে। থ্যাংক ইউ। আমি এবার আব্দুল কাদের থেকে শুরু করতে চাই। আবার আব্দুল কাদের, জনাব আব্দুল কাদের, আপনি সবচেয়ে বড় প্রতিপক্ষ কাকে মনে করেন এই নির্বাচনে? দেখেন, আসলে বড় প্রতিপক্ষ বলতে আমি কিছু মনে করি না। সেই জায়গা থেকে আমি বড় প্রতিপক্ষ মনে হয় নিজেকেই মনে করি। আমার মনে হয়েছে আমি যে কাজগুলো বিগত দিনে করেছি সেগুলো হচ্ছে
শিক্ষার্থীর কাছে সমানভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে তুলে ধরতে পারি নাই। হয়তোবা আবার দেখেছি যে কি মিডিয়া কেন্দ্রিক হচ্ছে একটা জটিলতা তৈরি হচ্ছে নানান দিক থেকে, সেই জায়গা থেকে প্রতিপক্ষ কাউকে মনে করি না, সবাইকে বন্ধুই মনে করি। আমি মনে করি যে সবাই জিতলে প্রত্যেকেই শিক্ষার্থী বান্ধব কাজ করবে, শিক্ষার্থী বান্ধব নেতা, সেই জায়গা থেকে কাউকে আমি প্রতিপক্ষ মনে করতে। আপনি খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে আপনি কাউকে তেমন প্রতিপক্ষ ভাবেন না, নিজেই নিজেকে প্রতিপক্ষ মনে করেন। এটা একটা ইন্টারেস্টিং আলোচনা। আমি উমামা ফাতেমা আপনার কাছে জানতে চাই, আপনি কাকে বড় প্রতিপক্ষ বলে মানেন বা মনে করেন? না, এখনো পর্যন্ত ধরেন এখানে আমরা প্রায় 48 জন বিপি প্রার্থী আছে, অনেকে হয়তো এই অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি মনে করি যে আসলে সবারই এখানে যার যার মতো করে একটা গ্রাউন্ড আছে। আমার গ্রাউন্ডটা অন্য সবার থেকে কিছুটা ডিফারেন্ট, তো এখানে বরং আমি মনে করি যে আচ্ছা সবাই তার তার মতো করে প্রচার চালাচ্ছে, স্টুডেন্টরা শেষ পর্যন্ত যাকে ভোট দেবে সেই বিজয় হয়ে আসবে। আমি ওই চিন্তাটার মধ্যে আসলে নাই যে কে আমার শত্রু কে আমার বন্ধু। আমি দেখছি ভোটারদের কাছে আমি কত সহজে পৌঁছাতে পারবো, কত দ্রুত পৌঁছাতে পারবো। আপনার কোনো প্রতিপক্ষ নাই মানে সেটা? আমি আসলে ওই জায়গাটায় বিবেচনা করছি না। থ্যাংক ইউ। আমি জনাব শামীম হোসেন আপনার কাছে জানতে চাইবো যে আপনি কাকে সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মনে করেন? না, এখানে তো আমার কেউ প্রতিপক্ষ নেই। আপনি যদি জানেন যে আমি হচ্ছে এখানে সবচেয়ে জুনিয়র এবং যে ক্যান্ডিডেটের তালিকা আছে সেখানে সবচেয়ে জুনিয়র মোস্ট, এবং এখানে যারা কমপ্লিট করছেন তারা সবাই আমার বড় ভাই বড় বোন। এখানে যে বিপি হন না কেন আমি গেলে আসলে সেই একই আদরটাই পাবো। এখন আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে। সো আমরা আসলে আমার কাছে আমি প্রতিপক্ষ হিসেবে মনে করি না, এবং আমি কিন্তু বলেছি যে এখানে যে কেউ ভিপি হলে আমার যে আইডিওলজি মানে আমি যেটা আইডিয়াটা দিয়েছি সেটা অলরেডি উইন করছে। আমি একটা ডিফারেন্ট আইডিয়া অ্যাক্টিভিটিস দিয়েই কিন্তু এই ইলেকশনে পার্টিসিপেট করছি। সো আমাদের যে কোনো ভিপি ওইটা অ্যাডপ্ট করলে আমি খুশি এবং আমি তাদের সাথে কাজ করতে চাই। তাহলে আমরা কেউ কাউকে প্রতিপক্ষ মনে করছি না, এখানে আমরা আসলে এক ধরনের প্রতিযোগিতা করছি ছোট ভাই বড় বোনদের ভেতরে। সো আমি কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখছি না, এখানে সবাই আমার বড় ভাই এবং আই এম ভেরি ব্লেসড যে তাদের পাশে বসে এখন কথা বলছি। সেটাই খুবই ইন্টারেস্টিং। আমি এবার জনাব আবিদুল ইসলাম খানের কাছে আসতে চাই। জনাব আবিদুল ইসলাম খান, মানে হাইপোথেটিক্যালি আপনি যদি নির্বাচনে না দাঁড়াতেন, যে 48 জন ভিপি ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তাদের মধ্যে কাকে ভোট দিতেন? সেটা ভাইয়া তখন চিন্তা করতাম, কিন্তু এখন যেহেতু এটা চিন্তা করিনি তাহলে এটার অ্যান্সার এই মুহূর্তে দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তবে যদি আপনি যদি আপনি প্রশ্ন করেন যে আমি কাউকে প্রতিপক্ষ মনে করি কিনা, বাকিরা যেটা বলছে। আচ্ছা, আপনাকে এই প্রশ্ন করা হয় নাই? আমি খুব দুঃখিত। আমাকে আমি কখনো কাউকে প্রতিপক্ষ চিন্তা করে নিজেকে ডেভেলপ করতে পারবো না। আমি নিজের প্রতি টেক কেয়ার করাটাকে বেশি পছন্দ করি। আমি ওই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে যে ধারণ করি। তবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তথা আমাদের যে অস্তিত্বকে যদি কেউ প্রশ্ন করি, যারাই আমাদের অস্তিত্বকে প্রশ্ন করতে চাই সেটার ব্যাপারে ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং যারা অস্তিত্বকে প্রশ্ন করে না তার আমরা সবাই একসাথে পথে চলবো। ওকে। আর প্রতিপক্ষের কোনো নিজে না দাঁড়ালে কাকে ভোট দিতেন, এইটা হচ্ছে আপনাকে দিয়ে শুরু করার প্রশ্ন ছিল, সেটা আপনি অলরেডি বলেছেন যে এটা নিয়ে আপনি আসলে এখনো ভাবেননি, তখন এটা দেখা যেত। আমি প্রশ্ন যদি আব্দুল কাদেরকে করি, আব্দুল কাদের আপনি যদি ভোটে না দাঁড়াতেন এবং এখানে যদি মানে যে ভিপি ক্যান্ডিডেটটা দাঁড়িয়েছেন তারা যদি থাকতেন? দেখেন, একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার প্রতিনিধিকে বাছাই করার ক্ষেত্রে ওই দিকটা সবচেয়ে বেশি দেখতাম, যিনি স্টুডেন্টের প্রতি কমিটেড, যিনি কথায় এবং কাজে মিল রাখেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক অঙ্গীকার নিয়ে আসেন না, কথার প্রতিশ্রুতি নিয়ে আসেন না, যিনি আগে যে অঙ্গীকার দিচ্ছেন সেই অঙ্গীকারের সাথে আগের কোন কাণ্ডের মিল আছে, সেই জায়গায় যে ব্যক্তি এগিয়ে থাকেন আমি তাকে নির্বাচন করতাম, তাকে ভোট দিতাম। ওকে। উমামা ফাতেমা, নিজে না দাঁড়ালে কাকে ভোট দিতেন? আচ্ছা, আমি মনে হয় অ্যাসেস করতাম যে কে ভালো ইশতেহার দিয়েছে, কে একটু স্টুডেন্ট সেন্টিং কথাগুলো বলছে, মানে আমি যে কথাগুলো এখন বলার চেষ্টা করছি সেই কথাগুলো আসলে কে প্রতিফলন ঘটাতে পারছে তার কাজের মধ্যে দিয়ে। ইশতেহার বিবেচনা করে ভোট দিতেন, যে ইশতেহার এবং কথা মানে কমিটমেন্ট গুলো আসলে কি ধরনের এবং ওই ব্যক্তির পার্সোনালিটি কেমন সেটার উপর নির্ভর করে। ওকে। শামীম হোসেন, না এখানে একটা মজার বিষয় আমার এখানে যে 3 জন ক্যান্ডিডেট আছেন, আসলে ভোট দেওয়ার সুযোগ থাকলে আমি 3 জনকেই দিতাম। কারণ হচ্ছে যে যেমন আব্দুল কাদের ভাই আমার খুব প্রিয় মানুষ, এবং এখানে যতজন আছেন আমি ভাইয়ের সাথে বলেছিলাম যে আমি ভিপি না দাঁড়ালে আমার কিছু অ্যাক্টিভিজম দরকার আছে, কিন্তু আমার লাইফে আমি আসলে ভোট প্রদান করিনি এখনো। তো এবার আমি ভিপিতে না দাঁড়ালে আমি ভোটই দিতাম না, কারণ আমার একটা ডিফারেন্ট আইডিয়া আছে যে আমি কাউকে যদি সিলেক্ট করি এবং সে যদি ভুল কিছু করে সামনে তাহলে আমার লায়াবিলিটি নিতে হবে, যার কারণে আমি এতদিন লাইফে আসলে কাউকে ভোট প্রদান করি নাই। তবুও আমার জায়গা থেকে আমি স্পষ্ট করতে চাই, আমি না দাঁড়ালে আমি অবশ্যই আব্দুল কাদের ভাইকে ভোট দিতাম। এটা ট্রু। ইন্টারেস্টিং। আমি এই পর্যায়ে সব মানুষের জন্য মানে সব ভিপি প্রার্থীর জন্য যে প্রশ্ন সেটার ক্ষেত্রে শেষ দিকে চলে আসছি আমরা এই ক্ষেত্রে আপনারা একটু বিস্তার করতে পারেন, কিন্তু 1 মিনিটের মধ্যে আপনারা সবাই খুব ভালো কথা বলেন এবং
সেজন্য আমি একটু আশা করবো যদি 1 মিনিটের মধ্যে উত্তর শেষ করেন। এইটা হচ্ছে আমি শুরু করতে চাই আব্দুল কাদের আপনাকে দিয়ে, আমি শেষ করব আবিদুল ইসলাম খান আপনাকে দিয়ে, আমি এভাবে যাবো আর কি। জনাব আব্দুল কাদের, তারপর জনাব উমামা ফাতেমা, তারপর শামীম হোসেন, তারপরে জনাব আবিদুল ইসলাম খান। এই প্রশ্নটা হচ্ছে সব মানুষের সমান অধিকার চান কিনা, মানে সব মানুষ বলতে লিঙ্গ, ধর্ম, বর্ণ, পাহাড়ি, আদিবাসী, বাংলাদেশি, যেই হোক না কেন, মানে তার সবার জন্য আপনি সমান অধিকার চান কিনা, একদম সমান? ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই সবার সমান অধিকারটা আমি নিশ্চিত করতে চাই এই জায়গা থেকে। কারণ দেখা যাচ্ছে কি কাউকে হচ্ছে কারোর প্রতি বৈষম্য করে তো আমি সামনে বাংলাদেশে নিতে পারবো না, কিংবা ক্যাম্পাস লাইফটা আমি সুন্দর সুস্থ ক্যাম্পাস লাইফ কারোর জন্য লিড করাতে পারবো না, ক্যাম্পাস যে পরিবেশটা আমি এসে এনশিওর করতে পারবো না। এই জায়গা থেকে দেখেন বিশ্ববিদ্যালয় বৈচিত্র্যময়, কিন্তু নানান মতের, নানান গোষ্ঠীর, নানান বর্ণের মানুষের সেখানে উঠে আসে। এক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে, দেখেন আমাদের 24-এর যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, সেই জায়গাতে দেখেন আমরা বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। যদি আমি নির্বাচিত হই অবশ্যই সকল অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো, সকল অংশের যে অধিকার সেটা আমি নিশ্চিত করবো, সেটা আমরা। ওকে, থ্যাংক ইউ জনাব আব্দুল কাদের। আমি উমামা ফাতেমা আপনার কাছে জানতে চাই যে সব মানুষের সমান অধিকার চান কিনা? আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের একটা স্লোগান ছিল সংবিধানের মূল কথা সুযোগের সমতা, অর্থাৎ মানে সংবিধান যে আসলে দিন শেষে সুযোগের সমতাটাকে প্রতিষ্ঠা করার জন্য তৈরি করা হয়েছে। তো সেই জিনিসটা আমরা কিন্তু এই সেন্সটা ওই সময় বিলং করতাম। সো আমি অবশ্যই বলবো যে এখানে মানুষ হিসেবে আমাদের যে ইকুইটি এবং ইকুয়ালিটিটা দরকার, সকল ধর্ম বর্ণ সকলের মধ্যে কিন্তু ইকুইলিটি এস্টাবলিশ করা প্রতিনিধি আকারে আমার দায়িত্ব হবে। তো আমি অবশ্যই হচ্ছে মানুষের সকলের জন্য সুযোগের সমতা এবং সকলের জন্য মানবিক সমাজটাই বিনির্মাণ করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি জনাব শামীম হোসেন আপনার কাছে জানতে চাইব সব মানুষের সমান অধিকার। হ্যাঁ, আপনি সব মানুষের কথা বলেছেন, ঠিক আছে, আমি নাগরিকের কথা বলি। একটা হচ্ছে যে আমি যে কারণে ভোটে দাঁড়িয়েছি এটা অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু প্ল্যাটফর্মটা আসলে এক ধরনের আদর্শিক লড়াইয়ের প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। আপনি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা দেখতে পাবেন না। আপনি দেখবেন যে ছাত্ররা কেন ইলেকশন করছে, কারণ একাডেমিক স্পেয়ারের কাছে বা রাষ্ট্রের কাছে আপনার একমাত্র পরিচয় হচ্ছে আপনি নাগরিক, এবং বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার একমাত্র পরিচয় হচ্ছে আপনি ছাত্র। আপনার কোন ইডিওলজি আছে পলিটিক্যাল বা কি ইডিওলজি থেকে আসেন সেটা কিন্তু মুখ্য নয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা হয় না। সিট পেতে গেলে একটা বিশেষ ইডিওলজি আগে করতে হতো, যে কোনো কারণে চাকরি পেতে গেলে এটা হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভিপির কাছেও কিন্তু আপনি আসলে সমান স্পেয়ারটা লাভ করবেন। ছাত্র দল বলেন, শিবির বলেন, তাদের ওই ইডিওলজির বাইরে কিন্তু তাদের পরিচয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং আপনি অক্সফোর্ড ইউনিয়নের কথা চিন্তা করেন, সেখানে একটা ডিবেটেবল পরিবেশ রয়েছে। তো আমি বলেছি যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই ডাকসু, যে এই সকল ইডিওলজির মানুষকে বা যে কোনো ধারণার মানুষকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিবে যেখানে তারা ডিবেট করবে কিন্তু ভায়োলেন্স করবে না। ফলে আসলেই আমি তাদের ইকুইটি যেটা রয়েছে, যে সমান সুযোগ, সেটা তৈরি করার জন্যই আসলে ইলেকশনে এসেছি আসলে বলা যায়। ওকে, সো এটাই আমার আইডিয়া। শামীম হোসেন আপনাকে ধন্যবাদ। জনাব আব্দুল ইসলাম খান, আপনি সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চান কিনা বা সমান অধিকার চান কিনা? আমি এই ক্যাম্পাসে যে পরিস্থিতি বিগত সময় দেখেছি এবং দেখছি, সে জায়গা থেকে আমি পোল করতে চাই এই একটি হচ্ছে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস আমরা উপহার দিতে চাই, যেটা গোটা বাংলাদেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হবে সমান সমতায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে সবার জন্য যে প্রশ্ন, সেই প্রশ্নের শেষ প্রশ্ন আমি করতে চাই, এটিও উমামাকে দিয়ে শুরু করতে চাই। এবং উমামা, প্রশ্নটি হচ্ছে সবার জন্য প্রশ্ন আসলে, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে এখানে আমরা কোনো পলিটিক্যাল রিফর্মেশনের মধ্যে দিয়ে যেতে পারছি না, এবং আমাদের যে বর্তমান ছাত্র রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোটা পূর্বের মতোই রয়ে গেছে। সো আমি বলবো যে ছাত্র রাজনীতির সুরাহা আসলে হচ্ছে না, সেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা, এবং এটার উপর বেস করেই বাকি সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। ওকে, জনাব শামীম হোসেন এর কাছে জানতে চাইবো যে জনাব শামীম হোসেন কি আমাদের সঙ্গে আছেন না? জনাব শামীম হোসেন একটু, জনাব শামীম হোসেন আপনি যদি বলেন ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন? আমি যেটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখবেন যে 50-এর দশকের দিকে বা তার আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেক ভালো ছিল, এবং 1971 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেটা কিন্তু রক্তাক্ত ইতিহাস হয়েছে, মানে বিশ্ববিদ্যালয়টা পেছনে যাওয়া শুরু করেছে। তো এটার প্রধান সমস্যা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা ইনস্টিটিউশন হিসেবে ফাংশন করবে, আপনি ডেমোক্রেসির কথা চিন্তা করেন, আমরা কেন জাস্টিসের কাছে যাই? কারণ আমরা বিশ্বাস করি যে দলই ক্ষমতায় থাকুক আমরা একটা বিচার পাবো, কিন্তু সেই সিস্টেমটাও কিন্তু পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ইনস্টিটিউশন থেকে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ভেতর দিয়ে গেছে। আমরা যদি বলতাম পলিটিক্যাল ইনস্টিটিউশন, সেটা একটা কথা ছিল, সেই ইনস্টিটিউশনই না, এখানে সেটেলমেন্ট দিয়ে চলে।
তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক পড়ালেখার জায়গাটা বাদ দিয়ে, একাডেমিক এক্সিলেন্স বাদ দিয়ে তার সবই রয়েছে। তাহলে আমি যেটা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হয়ে যাওয়া। এই সেটেলমেন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে, এবং এটাই হচ্ছে স্টুডেন্টের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে যতগুলো সমস্যা আছে এটার মূল সমস্যা এটাই। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আব্দুল ইসলাম খানের কাছে জানতে চাই, জনাব আব্দুল ইসলাম খান, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন? বিগত পুরো সময়টাতে আমি যেটাকে ধারণ করেছি সেটা আমি দেখেছি খুব কাছ থেকে, রাজনৈতিক যে অপসংস্কৃতি ছিল সেই অপসংস্কৃতির আলোকে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ থেকে শুরু করে আবাসন সংকট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সে সমস্যা ছিল। সুতরাং আমি বিশ্বাস করি পূর্বেকার রাজনৈতিক অপসংস্কৃতিকে যদি আমরা সম্মিলিতভাবে রুখতে পারি এবং সেটাকে ফিরতে আমরা না দিই, আমরা পরিপূর্ণভাবে সামনে আমরা একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয়কে যতটা ডেভেলপ এবং উন্নত করা যায় সেই দিকটা যদি আমরা নজর দিতে পারি, আমরা মনে করি না কোনো কিছু চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। এবং আমরা যারা এখানে আছি, জেনারেশনের যারাই আছি, আমরা কেউই কিন্তু রাজনৈতিক অপসংস্কৃতিকে পছন্দ করি না। আমরা সবাই লড়াইটা করেছি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে। সুতরাং আমরা সামনেও হচ্ছে যে এই রাজনৈতিক অপসংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা একটি স্থিতিশীলতা নিয়ে এসে আমরা একাডেমিক পরিবেশটাকে যতটা উন্নত করা যায় সেটার দিকে আমরা প্রায়োরিটি দিব, তথা নজর দিব। ধন্যবাদ জনাব খান। আমি জনাব আব্দুল কাদেরের কাছে আসতে চাই। জনাব আব্দুল কাদের, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে আপনি মনে করেন? দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো, একাডেমিক যে ইনস্টিটিউশন হলো, এটা কিন্তু আপনার সর্বোপরি আপনার রাজনীতি দাহগ্রাস থেকে মুক্ত রাখে। রাজনীতি সবকিছু দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় আবর্তিত হয়। এই জায়গা থেকে যদি পলিটিক্যাল সেটেলমেন্টটা হাজির করতে পারে, অর্থাৎ আমি বলছি যে এখানে রাজনৈতিক কাঠামোটা কেমন হবে, ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে, একই সাথে শিক্ষক রাজনীতির ধরনটা কেমন হবে, এই বিষয়ে সুরাহা করা দরকার। যদি আমরা এই দুটো বিষয়ে সুরাহা করতে পারি, বাদ বাকি সকল সমস্যার বিষয়ে আমরা সম্ভাবনার দ্বারটা উন্মোচন করতে পারবো। প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে এখানে পলিটিক্যাল সেটেলমেন্টটা হাজির করা, ছাত্র রাজনীতি কাঠামো সুস্পষ্ট কাঠামো এখানে রূপরেখা হাজির করা, শিক্ষক রাজনীতি কেমন হবে, শিক্ষকের নিয়োগ পদ্ধতিটা কেমন হবে, সেই জায়গাটা এনশিওর করতে পারলে বাদ বাকি সমস্যার কাজ করতে পারবো। ওকে, জনাব আব্দুল কাদের, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আমাদের এবার ডাকসু নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেসব শিক্ষার্থীরা, যেসব ছাত্রীরা, তারা এত চমৎকার কথা বলছেন, এত চমৎকারভাবে নিজেদেরকে এক্সপ্রেস করছেন, এটা নিয়ে নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদরাও অনেক কিছু শিখবেন, তাদের শেখারও আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই পর্যায়ে আমরা আমাদের কিছু প্রশ্ন, প্রার্থীকে পার্টিকুলার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু করতে চাইবো। সেই ক্ষেত্রেও আপনারা বরাবরের মতোই একটু সংক্ষেপে যদি জবাব দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি জনাব আবিদুল ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই। জনাব আবিদুল ইসলাম খান, বিএনপি যে দলটি ছাত্র দলের সাথে অভিভাবক দল হিসাবে পরিচিত, সেই দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায়নি, এমনকি ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপত্তি ছিল। ডাকসু নির্বাচনকে আসলে আপনাদের অনুরোধের ঢেকি গেলার মতো পরিস্থিতি, আপনারা নির্বাচন মেনে নিলেন কেন? বিএনপি তো পরিবর্তন চায়নি বলে অনেক কিছু টিকে আছে। আমরা শুনি যে সংবিধান ওনারা চান নাই বলে পরিবর্তন হয় নাই, রাষ্ট্রপতিরও পরিবর্তন হয় নাই, বিএনপি চায়নি বলে স্থানীয় নির্বাচন হচ্ছে না। ডাকসু নির্বাচনে রাজি না হলে নাই হইতো ছাত্রদল, বা আপনারা কেন রাজি হলেন? ভাই, 5 আগস্ট পরবর্তী সময়ে যারা দীর্ঘ সময়ে ফ্যাসিস্টকে মোকাবেলা করে, রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে, জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে ওই পথটাকে বেছে নিয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়, আমরা দেখতে পেলাম ক্যাম্পাসগুলোতে যারা ওই সময় রাজনৈতিক অপসংস্কৃতিগুলো ঘৃণা করে নিজেদের কণ্ঠ জারি রেখেছিল, তাদেরকেই পরবর্তীতে ক্যাম্পাসে জুলুমের শিকার করা হয়েছে। আওয়ামী যে রাজনৈতিক অপসংস্কৃতির ফ্রেমিং আমাদেরকে করা হয়েছে, তারই প্রপাগান্ডার একটা অংশ ছিল যে আমরা ডাকসু নির্বাচন চাই না। দেখেন, ডাকসু নির্বাচন আমরা যে ভাবে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, সেই প্যানেল কিন্তু হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ ছিলেন তাদের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা আগে নিজেদের সংগঠনে নির্বাচিত হয়ে তারপর হচ্ছে এখানে ডাকসু নির্বাচন করবার জন্য এসেছি। সুতরাং আমরা ডাকসু নির্বাচন চাই না, কিংবা স্থানীয় নির্বাচন আগে চাই পরে চাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনকে প্রতিনিধিত্ব করছি। তো সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে কথা বলতে চাচ্ছি। ডাকসু কোনো সাংগঠনিক পদ নয় যে আমাকে কোনো দল সেখানে বসিয়ে দিবে। সুতরাং আমি ওই পার্টিগত কোনো আলোচনা এখানে যেতে চাই না। আমি প্রতিনিধিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করছি, আমি সেটা নিয়েই থাকছি। এবং আমাদের বিরুদ্ধে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমাদের এগেইনস্টে, ওইটাও একটা অপপ্রচারের অংশ।
অর্থাৎ আপনার ডাকসু নির্বাচন চান নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই, মানে আপনার ডাকসু না, নির্বাচন? এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবং আমাদের যেই থ্রুতে আমাদেরকে হচ্ছে যে নির্বাচনে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে চমকপ্রদ ঘটনা ছিল। ওকে, ঠিক আছে, বিগত সময়ের ছাত্র রাজনীতির ইতিহাস। জনাব আব্দুল কাদের নির্বাচনী প্রচারের শেষ সপ্তাহে এসে বলেছেন ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। আপনার অভিযোগটা কাদের বিরুদ্ধে? বেঁচে থাকতে বলাটা যদি মৃত্যু হুমকি হয় তাহলে আইনের আশ্রয় নিয়েছেন কিনা? অনেকেই বলছেন যে ভোটারদের ইমোশনাল ব্ল্যাকমেইল করার কৌশল হিসাবে আপনি এই কথা বলছেন। জি দেখেন, প্রথম কথা হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার করেছি ওই জায়গাটাতে শুধুমাত্র হচ্ছে কারো মতের বিরুদ্ধে যাওয়ার কারণে অনলাইনে যে ক্রমাগত যে বুলিং এর শিকার হচ্ছে, সেটা একটা পর্যায়ে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া যখন সহ্য করতে পারে না, সে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুধুমাত্র আমি না, আমি বলেছি কিন্তু পোস্টের মধ্যে, যখন শুধু এই যে বুলিংটা সেটা আমার মধ্যে অনলাইনে সীমাবদ্ধ না থেকে যখন বাড়িতে গিয়ে আমার আম্মাকে কথা শোনাচ্ছেন অফলাইনে সরাসরি গেম, তখন আর হচ্ছে বার্তার যে মানে ঠেকে দেয়, তখন গিয়ে অনলাইনে পোস্টটা করা হয়। আপনি জানেন যে দেখেন, আমি যদি হচ্ছে সিম্পিতি শিকার হতাম এমন ইতিহাস আমার মধ্যে নেই, মানে দৃষ্টান্তরে নজির নেই। কিন্তু সে 19 সালে ক্যাম্পাসে আসার পর থেকে হামলা মামলা নিপীড়ন নির্যাতন, জেলে যাওয়া, জেল থেকে বের হয়ে আসা, কিংবা কোনো অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া, এই জায়গায় কিন্তু আমি কোনো সিম্পিতি দিয়ে আসি নাই, কিন্তু বোল্ড সাহসিকতার মধ্য দিয়ে কিন্তু এতটুকু পাড়ি দেওয়া। কিন্তু এই জায়গায় আপনি যেটা বলছেন কাকে উদ্দেশ্য করে বলা, আপনি জানেন যে হচ্ছে কি আমি কিন্তু উৎকর্ষ উল্লেখ করেছি যে আমি প্রথম যে রাজাকার শব্দ নিয়ে কথা বলার পর থেকে কিন্তু একটা গোষ্ঠী ক্রমাগত সাইবার অ্যাটাক করে যাচ্ছেন আমাকে। রাজাকার কার সাথে সম্পৃক্ত, কারা আদতে রাজাকার শব্দটাকে নর্মালাইজ করতে চায়, তারা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আদতে কারা কার বিরুদ্ধে গেলে শুধুমাত্র দেখেন ওই কোশ্চেনে কিন্তু অন্য কারোর বিরুদ্ধে বলে কিন্তু প্রত্যেক কিন্তু সে ফেক অ্যাকাউন্ট আছে, সেই ফেক অ্যাকাউন্ট থেকে যার বিরুদ্ধে যায় প্রতিপক্ষের গায়েল করার জন্য এই পন্থাটা অবলম্বন করে। আমরা দেখেছি বিগত সময় ছাত্রলীগ কিংবা এরা সন্ত্রাসী ছাত্র সংগঠন তার বিরুদ্ধে গেলে সরাসরি হিট করতে, অ্যাটাক করতে। কিন্তু এখন পদ্ধতি পরিবর্তন হয়েছে, আমার মনে হয়েছে সেটা এখন অনলাইনে অ্যাটাক করা হয়। আপনাকে ধন্যবাদ। আমি উমামা ফাতেমার কাছে একটু আসতে চাই। আপনার কথাটা একটু ইকো হচ্ছে জনাব আব্দুল কাদের, মানে দর্শকদের শুনতে একটু অসুবিধা হচ্ছে কিনা, আমরা একটু টেকনিক্যাল টিমকে অনুরোধ করবো যে আব্দুল কাদেরের কথাটা ভালোভাবে শোনা যাবে কিনা। আমারও একই অবস্থা ইকো হচ্ছে, কথা বলতে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, মানে একটু ইকো হচ্ছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমরা একটু চেষ্টা করব। উমামা ফাতেমা, জুলাই আন্দোলনে যেহেতু আপনি একজন সমন্বয়ক ছিলেন, আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, সেক্ষেত্রে ডাকসুতে ভিপি প্রার্থী হওয়া মানে বৈষম্য বিরোধী সমর্থক বড় অংশের একটি ভোট ভাগ হয়ে যাওয়া। আপনি আপনার সহযোদ্ধা জনাব আব্দুল কাদেরের সঙ্গেই মানে একদম সম্মুখ সমরে আছেন। এই বিভাজন আপনাদের যারা প্রতিপক্ষ রয়েছেন তাদের সুবিধা করে দিচ্ছে কিনা? আপনার সাবেক সংগঠন ছাত্র ফেডারেশনই বা আপনার নির্বাচন করার বিষয়টি কিভাবে দেখছেন? তারা আপনার পাশে আছেন কিনা? উমামা ফাতেমা। আচ্ছা, প্রথমত হচ্ছে যখন প্রথমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আর একসময় আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে। পরবর্তীতে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমি আবার আমার একটা পজিশন তৈরি হয়, বিশেষ করে ছাত্র রাজনীতি প্রসঙ্গে একটা পজিশন তৈরি হয়। সেটা যাত্রা ধরেই কিন্তু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাই, যাতে আমি অ্যাটলিস্ট এখানে কিছু প্রশ্নের সমাধান বা পলিটিক্যাল সেটেলমেন্টে আমার কিছু রোল প্লে করতে পারি। যেহেতু বৈষম্যবিরোধীর সাথে যুক্ত থেকে আমি ওই সেটেলমেন্টের মধ্যে পৌঁছাতে পারছিলাম না, এটা শুধু ব্যক্তিগত বিষয় না, বাংলাদেশের ছাত্র রাজনীতি শুরু হওয়া বা জাতীয় রাজনীতির নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছিলাম, সেই বন্দোবস্তের থেকে তো আমরা বহুদূর সরে গেছি। সো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে এখানে ডাকসুতে পার্টিসিপেট করাটাই অনেকখানি বেটার হবে, কারণ ক্যাম্পাসটা একটা ক্লোজ স্ফিয়ার। এখানে যদি আমি একটা পলিটিক্যাল চেঞ্জ আনতে পারি, বড় আকারের পরিবর্তন আনতে পারি, তাহলে পরবর্তীতে কিন্তু ন্যাশনাল পর্যায়ে ওগুলো পার্সু করা সম্ভব হবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে। সেটা আমার ব্যক্তিগত চিন্তা ছিল। তবে এখানে আপনি যেটা চিন্তা করছেন যে এখানে জুলাইয়ের শক্তিগুলো ভাগ হয়ে যাচ্ছে কিনা, দেখেন জুলাই তো আসলে সবার, জুলাই কার না? আবিদ ভাইয়ের না জুলাই? মানে এই কোশ্চেনটা আমি আসলে করব যে এখানে জুলাইয়ের শক্তি বলতে যেভাবে করে জিনিসগুলো সিগনিফাই করা হয়, আমি মনে করি যে জুলাই উমামা জুলাই শক্তি কিন্তু আমি বলি নাই। আমি বলছি হচ্ছে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একটা ব্যানারে ছিলেন, যেমন ধরেন আবিদুল ইসলামের মতো করে কাজ করেছেন, আমরা অন্য সংগঠনের নেতৃবৃন্দকেও আলাদা কাজ করতে, কিন্তু আপনি আর আব্দুল কাদের একই প্ল্যাটফর্মে দেখেছি, তাই না? হ্যাঁ, এখানে আমি বলছি আমার সাথে এখানে একটা পারসেপশনগত ভিন্নতা আছে। আমি জুলাইকে আসলে বৈষম্য বিরোধীর মধ্যে চিন্তাই করি নাই। জুলাই আসলে এতটাই বড় পরিসরের একটা অভ্যুত্থান ছিল যে এখানে বৈষম্য বিরোধীর হয়তো এখানে একটা সমন্বয়ের তালিকা ছিল, আমরা হয়তো একটা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আন্দোলনটাকে ধরে রাখার, কিন্তু এটা আমাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে একটা অভ্যুত্থান ছিল।